বড়সড় কোনো ভূমিকম্প বা বঙ্গোপসাগরীয় কোনো প্রবল ঝড় নয়। গবেষকদের মতে ব্রিজের লোহায় মারাত্মক ক্ষতি করছে মানুষের মুখ নিঃসৃত। এই হাওড়া ব্রিজের একটি গোপন স্থানে এমন একটি নাটবল্টু রয়েছে যেটিকে খুলে নিলে তান্ত্রিক মতে 100 জন মানুষকে নরবলি দিয়ে তাদের আত্মাকে চিরকালের জন্য। পার্ল হারবারের পর জাপানি যুদ্ধ বিমানের পরবর্তী টার্গেট ছিল এই হাওড়া ব্রিজ, কিন্তু কিভাবে ব্রিটিশ কর্তৃপক্ষ। নমস্কার, আমি শুভজিৎ। বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বঙ্গদূত ডক টিভি। হুগলি নদীর ওপর নির্মিত এই রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজটি হল আমাদের তিলোত্তমা কলকাতার একটি অন্যতম পরিচয়। নদীর ওপর ঝুলন্ত দীর্ঘ এই ব্রিজটির নির্মাণ শৈলী দেখলে আপনারা ঠিক যতটা অবাক হন তার থেকেও বেশি গর্বিত হবেন এর নির্মাণের ইতিহাস শুনলে। দেখুন, 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের পর কেটে গেল 100 বছর। ব্রিটিশরা ইতিমধ্যে সাম্রাজ্য বিস্তার করেছে গোটা ভারতবর্ষে। 1772 সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষিত হয়ে গেল। এদিকে হুগলি নদীর দুই পারে জাঁকিয়ে বসেছে ইংরেজদের কারবার। কলকাতার উল্টো দিকে হুগলি নদী পেরিয়ে ততদিনে হাওড়া হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কিন্তু সমস্যা হচ্ছে কলকাতা ও হাওড়ার মধ্যে স্থলপথে সংযোগ স্থাপনকে নিয়ে। এ বিষয়ে তৎকালীন ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে বহু আলাপ আলোচনার পর অবশেষে 1855-56 খ্রিস্টাব্দে এই হুগলি নদীর উপর একটি সেতু নির্মাণের কথা ভাবা হয়েছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ভাবনা চিন্তা আর বেশি দূর এগোয়নি। কেটে গেল আরও 5 বছর। এবার ডাকা হলো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে। টার্নবুল প্রায় কয়েক মাস ধরে নানান পরীক্ষা নিরীক্ষা করে ওই বছর 1862 সালের 29শে মার্চ ব্রিজের একটি কল্পচিত্র বা নকশা এঁকে তার যাবতীয় রিপোর্ট সহ কোম্পানির কাছে জমা দিলেন। কিন্তু এবারও কোনো এক অজ্ঞাত কারণে টার্নবুলের রিপোর্ট বাতিল করা হলো। এর প্রায় 9 বছর পর অর্থাৎ 1871 সাল নাগাদ গঠিত হলো কলকাতা পোর্ট ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির বানানো নকশায় হুগলি নদীর উপর 1528 ফুট দীর্ঘ এবং 48 ফুট চওড়া একটি কাঠের পন্টন ব্রিজ নির্মাণ করা হয়েছিল, যা তৈরিতে খরচ হয়েছিল প্রায় 22 লক্ষ টাকা। সে সময়ে বড় বড় জাহাজ কিংবা স্টিমার চলাচলের জন্য এই ব্রিজটিকে মাঝখান দিয়ে খুলে দেওয়া হতো। এভাবে বেশ কিছুদিন চলার পর কাঠের এই সেতুটি যখন সাধারণ মানুষের চলাচলের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তখন একটা নতুন সমস্যা দেখা দিল। যখনই কোনো বড় জাহাজ কিংবা স্টিমার যেত, এই সেতুটিকে মাঝখান থেকে 200 ফুটের মতো অংশ খুলে দেওয়া ও জাহাজ চলে গেলে পুনরায় ওই একই স্থানে জুড়ে দেওয়ার সমগ্র প্রক্রিয়াটি ছিল যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে সেতুর দুধারে শুরু হলো তীব্র যানজট। আর এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে তৎকালীন ভারতীয় ব্রিটিশ প্রশাসন পড়ল মহা বিপদে। এরপর কেটে গেল আরও 30 বছর। সময়টা তখন 1906 সাল। বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হাইট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাকাবের নেতৃত্বে গঠিত কমিটি সেকালের যাবতীয় সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে নদীতে ভাসমান সেতুর পরিবর্তে একটি ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণের প্রস্তাব পেশ করেছিলেন। সে সময় সমগ্র বিশ্বে ক্যান্টিলিভার ব্রিজের সংখ্যা ছিল মাত্র 3টি, যার মধ্যে অন্যতম কানাডার দ্য কেবেক সেতুটি ভেঙে পড়ায় লেসলি সাহেব সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা এখানে ক্যান্টিলিভার ব্রিজ তৈরিতে মত দেননি। তাছাড়া বন্দরের কাছে সেতুতে গাড়ি চলাচলের থেকে জাহাজ চলাচল ছিল
অধিক গুরুত্বপূর্ণ। তাই সে সময়ে ক্যান্টিলিভার সেতুর থেকে ভাসমান সেতু নির্মাণের পাল্লা ভারী ছিল। ইতিমধ্যে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বের অর্থনীতিতে মন্দা দেখা দেয়, যার প্রভাব এসে পড়ে ভারতেও। ফলে ব্যয় সাপেক্ষ হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা থমকে যায়। এভাবে বেশ কয়েক বছর চলার পর আবারও 1921 সালে ব্রিটিশ প্রশাসন মার্টিন অ্যান্ড কোম্পানির মালিক স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে নতুন একটি কমিটি গঠন করে। আর 1922 সালে এই RN কমিটি হাওড়া ব্রিজ নির্মাণের জন্য একটি চূড়ান্ত রিপোর্ট পেশ করেন। তাতে বলা হয়, এই হুগলি নদীর উপর এমন একটি ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণ করা হবে যার নিচ দিয়ে অনায়াসে জাহাজ, স্টিমার প্রভৃতি যাতায়াত করতে পারবে। এই উদ্দেশ্যে 1926 সালে পাশ হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট। এভাবে ব্রিজ তৈরির যাবতীয় পূর্ব প্রস্তুতি নিতে কেটে গেল আরও কয়েক বছর। অবশেষে 1937 সালে শুরু হলো হাওড়া ব্রিজ নির্মাণের কাজ, আর শেষ হলো 1942 সালের আগস্ট মাসে। ব্রিজ নির্মাণের পরবর্তী 6 মাস সামগ্রিক পর্যবেক্ষণ করার পর 1943 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই ব্রিজটিকে খুলে দেওয়া হলো জনসাধারণের উদ্দেশ্যে। 1937 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ এই 5 বছরের প্রচেষ্টা আর বিপুল অর্থ ব্যয় নির্মিত হল 705 মিটার দীর্ঘ আর 15 মিটার চওড়া এই বিশাল হাওড়া ব্রিজটি। দানবাকৃতির এই ব্রিজটির নির্মাণের পশ্চাতে ঘটে যাওয়া এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বা তথ্য আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরতে চলেছি, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। দেখুন, ফ্যাক্ট নাম্বার 1। 2022 সালের হিসাব অনুযায়ী আজ থেকে 80 বছর আগে এই 705 মিটার দীর্ঘ হাওড়া ব্রিজটিকে তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় 25 মিলিয়ন বা 250 লক্ষ টাকা। ফ্যাক্ট নাম্বার 2। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু সত্যি। হাওড়া ব্রিজে একটিও নাট বল্টু নেই। নির্মাণের সময় লোহাকে বাঁকিয়ে রিবেট সিস্টেমে তৈরি করা হয়েছে এই সমগ্র ব্রিজটি। সত্যি এ নির্মাণ একটি বিস্ময়। আবার অনেকে বলেন এই সমগ্র ব্রিজটির মধ্যে এমন একটি নাটবল্টু আছে যেটিকে খুলে দিলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে সমস্ত ব্রিজটি। জানি না এই কথাটা কতটা সত্যি, হতে পারে গুজব। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার 3। 1965 সালের 14 জুন কলকাতার প্রবেশদ্বার নামে খ্যাত এই ঐতিহাসিক সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। এর আগে নাম ছিল দ্য নিউ হাওড়া ব্রিজ। বর্তমানে এই ব্রিজটির দেখভালের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট। ফ্যাক্ট নাম্বার 4। আপনারা কি জানেন একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজন কত? হ্যাঁ, প্রায় 8000 কেজি। এই রকম প্রায় 1070টি হাতিকে একত্রিত করলে যে ওজন দাঁড়ায় সেটি হলো হাওড়া ব্রিজের বর্তমান ওজন। আর এমন একটি দৈত্যাকার 705 মিটার দীর্ঘ ব্রিজটি কোনো পিলারের সাহায্য ছাড়াই হুগলি নদীর উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফ্যাক্ট নাম্বার 5। এই বিশাল হাওড়া ব্রিজটিকে তৈরি করতে লেগেছিল প্রায় 26,500 টন লোহা, যার মধ্যে 23,000 টন লোহা এসেছিল আমাদের নিজেদের দেশীয় সংস্থা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি থেকে। এ সত্যি আমাদের গর্ব। ফ্যাক্ট নাম্বার 6। এই ঐতিহাসিক ব্রিজটিকে একবার রং করতে খরচ হয় প্রায় 70 লক্ষ টাকা, আর এক্ষেত্রে প্রয়োজন হয় 30,000 লিটার সীসামুক্ত রং। ফ্যাক্ট নাম্বার 7। এই হাওড়া ব্রিজটি হল পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ, যার উপর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 4 লক্ষ মানুষ আর 3 লক্ষ গাড়ি চলাচল করে। ফ্যাক্ট নাম্বার 8। 2313 ফুট দীর্ঘ, 15 ফুট চওড়া আর 270 ফুট উচ্চতা বিশিষ্ট এই ব্রিজটির মধ্যে দিয়ে প্রথম যে গাড়িটি চলেছিল
সেটি ছিল একটি ধীর গতি সম্পন্ন ট্রাম, যা আজ একটি অন্যতম ইতিহাস। ফ্যাক্ট নাম্বার 9। 1941 সালের 7ই ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার আক্রমণ করল, আর সেই কারণেই ভারতীয় ব্রিটিশ কর্তৃপক্ষ আশঙ্কায় ছিল নবনির্মিত এই হাওড়া ব্রিজে জাপান যে কোনো মুহূর্তে বোমা ফেলতে পারে। আর তাই কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়া 1942 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই সেতুটিকে। ফ্যাক্ট নাম্বার 10। বলিউডের অসংখ্য হিন্দি সিনেমায় আমাদের এই হাওড়া ব্রিজকে নানাভাবে দেখানো হয়েছে, যে সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য অমর প্রেম, পরিণীতা, কাহানি, পিকু, বরফি, গুন্ডে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, আমির খানের লাল সিং চাড্ডা, আরও কত সিনেমা যার সাক্ষী হয়ে রয়েছে এই হাওড়া ব্রিজ। ফ্যাক্ট নাম্বার 11। এই ব্রিজটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বড়সড় কোনো ভূমিকম্প বা বঙ্গোপসাগরীয় প্রবল ঝড়ে এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু বর্তমানে গবেষকরা বলছেন প্রতিদিন বহু মানুষ এই ব্রিজের লোহায় পান বা গুটকার পিক ফেলে থাকেন, যার ক্ষতিকর কেমিক্যাল রিয়াকশন ধীরে ধীরে ব্রিজের ইস্পাতের ভিতর দারুণভাবে ক্ষতি করছে। আর অবিলম্বে এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে তার পরিণাম হবে ভয়াবহ। ফ্যাক্ট নাম্বার 12। বলা হয় যার রটে তার কিছু তো ঘটে। হতে পারে এটি একটি গুজব, তবুও ঘটনাটা আপনাদের বলি, জানা দরকার। অনেকে বলেন এই ব্রিজটির নির্মাণকালে এটির সুরক্ষার জন্য এখানে নাকি 100টি নরবলি দেওয়া হয়েছিল, আর বলি দেওয়ার পর সেই সব স্কন্দকাটা দেহগুলিকে রাতের অন্ধকারে একে একে পুঁতে দেওয়া হয়েছিল এই নদীর তীরে। তাই রাত বাড়লে এই ব্রিজের নিচের মল্লিক বাজার এলাকাটি নাকি হয়ে ওঠে অশরীরীদের বিচরণ ভূমি। এ বিষয়ে আপনাদের যদি কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই লিখে জানান। হাওড়া ব্রিজের ইতিহাস বিষয়ক এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।